এবার নির্বাচনী মেরুকরণে নানা রকম ঝড়ঝাপটা গেছে রাজনৈতিক দলের উপর। তুলনামূলকভাবে সবচেয়ে বেশি ঝড় গেছে কিন্তু জামাত ইসলামের পক্ষে। দেখেন, লেভেল লাগিয়ে আমাদেরকে সঙ্গে চলার বন্ধুদেরকে নিয়ে প্রতারণা করে এদের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রতারিত হবে, আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। লেভেল লাগিয়ে আমাদেরকে দর্শক বুঝতে পারলেন চরমোনাই পীর কাকে না, এমনিতে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, এগুলো আমরা একত্র করবো, একটু বাড়িয়ে দিব। আগে যেরকম চাপা মারতো এখন আর মারে না। তো দর্শক, সন্ত্রাসী হুমকি টমকি যা দিত ওটাও ঠান্ডা হয়ে গেছে। দর্শক, ভোটের মৌসুম জমে উঠেছে এবং ভোটের মৌসুম যখন জমে উঠেছে তখন আমরা দেখছি আজকেও অন্তত 2 থেকে 3টি জেলায় আওয়ামী লীগ যখন ভোটে অংশগ্রহণ করতে পারছে না তখন বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং মানে একাধিক ওই জায়গাতে 10 থেকে 20 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। তার মানে আওয়ামী লীগের উপস্থিতিতে বিএনপি এবং জামাতের শত্রুতা বলা যায় যে ভোটের মৌসুমে এক ধরনের জমে উঠেছে। জামাতের ফাঁদে পইরা এনসিপির কান্নাকাটি শুরু হয়ে গেছে। নিউজটা আগে পড়েন, তারপরে বলেন আলহামদুলিল্লাহ। অতি চালাকের গলায় দড়ি বইলে একটা কথা আছে, জামাতের ফাঁদে যেই পা দিছে সেই ধ্বংস হয়ে গেছে। চরমোনাই আগেই বুঝবার পারছিল যে জামাত ভবিষ্যতে কি করবার পারে, আর জামাত কখন কিভাবে পাল্টি নেয় সেটা এতদিন জোটের মধ্যে থাইকা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মানে চরমোনাইয়ের নেতারা বুঝবার পারছে। তাই নির্বাচনের আগেই শুরুত কইরা সইরা পড়ছে। এনসিপি প্রথম দিকে ভালোই ছিল, তারা বিএনপির সাথে জোট করার একটা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ওই যে হাঙ্কের পীর সাহেব আছেন পিনাকি স্যারের কথা শুইনা জামাতের সাথে যোগ দিয়ে এখন কান্নাকাটি করতেছে। কি ঘটনা ঘটছে সেটা কইতাছি। এখন পিনাকি স্যারের কথা শুইনা তারা যে জামাতের সাথে জোট করলো তারপর থেকেই শুরু হয়ে গেছে। ওই যে কইছিল না, তিনি আমার কথা শুনলেন না, শুনলেন ভুট্টু সাহেবের কথা। তো এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপির কথা শুনে নাই, শুনছেন হাঙ্কের পিনাকি স্যারের কথা। এখন শুরু হয়ে গেছে কান্নাকাটি, আর শেষ নাই। ঠিক আছে, ভাল লাগবে। জামাত যে এটা প্রতিশোধ নিচ্ছে এনসিপির উপরে তার প্রমাণটাও দিমু। ঠিক আছে, একবারে চেলচেলাইয়া বুঝা যাবেন যে এনসিপির উপরে জামাতের এটা প্রতিশোধ। কারণ আপনারা আগেই দেখছেন যে এনসিপির নেতারা জামাতকে নিয়ে কি ধরনের বক্তব্য দিছে। এনসিপির নেতারাই কিন্তু প্রথমে কইছে জামাত যুদ্ধ অপরাধী, জামাত দেশদ্রোহী, জামাত বাংলাদেশের স্বাধীনতা চাই নাই, জামাত গুপ্ত রাজনীতি করে। এগুলো এনসিপির নেতারা কইছে। আমি শুনাইয়া দিব, তাদের বক্তব্যগুলো শুনাইয়া দিব। আগে এনসিপির সাথে কি হয়েছে সেটা একটু কইয়া লই, মজা পাবেন, বলবেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই যে কিছুদিন আগে জামাতের প্রার্থী যারা ছিল বিভিন্ন এলাকায়, তাদের নাটক আপনারা দেখছেন না? আমার ভিডিও কিন্তু দেখছেন, কইয়া দিছি। তারা নাটক সাজালো কি, যে তারা তাদের নমিনেশন প্রত্যাহার করবে। তো প্রত্যাহার করতে গেলে ইসির কাছে যা দরখাস্ত দেওয়া লাগবে, এই দরখাস্ত যাতে না দেওয়া লাগে তাই তাদের এই 2, 4, 5 জন যেগুলো কর্মী ছিল তাদেরকে তারা আগেই বুঝাইছে, শোন আমি কিন্তু ওই ইসিতে যাইয়া পদত্যাগ পত্র মানে সরি এই যে নমিনেশন পত্র বাতিলের জন্য দরখাস্ত দিব। তো তার আগে তোরা করবি কি, আমাকে আটকাবি। ঠিক আছে, আটকাবি যখন, তখন তো সব ভিডিও টিডিও হবে, সোশ্যাল মিডিয়ায় ছড়া পড়বে, জামাতের বট বাহিনী সেটা ছড়াই দিবে, বুঝানো যাবে। তো করলো কি, তাদেরকে কার্যালয়ে ঢুকে তালা দিল, আবার কাউকে বাড়ির মধ্যে ঢুকে রাখা সেখানে আটকায় দিল, আর ছড়াই দিল যে আমাকে নেতা কর্মীরা আমাকে ছাড়া আর কাউকে সাপোর্ট করবি না। ঠিক আছে, এই নাটক করার পরে তারা আর তাদের প্রার্থীতা বাতিল করে নাই। এত নাটক করার পরেও যখন হয় নাই, তখন এই যে জামাতের যে সকল প্রার্থীরা তাদের নমিনেশন প্রত্যাহার করে নাই, তারা এখন এনসিপি কে বয়কটের ডাক দিছে। বয়কট মানে এনসিপি বয়কট। ঠিক আছে, এনসিপি বয়কট মানে বুঝতে পারছেন যে ওই এলাকায় জামাতের যেগুলো সমর্থক আছে তারা আর এনসিপি কে সমর্থন করবে না। এখন এই 11 দলের জোটের ভিতর থেকে এনসিপি কথাও কবার পারছে না যে কি কথা কবে। কারণ এনসিপির যেই শীর্ষ নেতারা আছে, এই নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, এই কয়েকজনা এই জামাত কিন্তু মন্ত্র পড়াইছে, মন্ত্র। তাই এরা তো এদের আসনে তো ঠিকই জামাত সুযোগ সুবিধা দিয়ে দিছে। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে আরো অনেক যেগুলো আছে আর কি 30টা দেওয়ার কথা, সেগুলাতে জামাত বাঁশ দিচ্ছে এনসিপি রে, বাঁশ। আর সেই বাঁশের প্রথম হচ্ছে এইটা। ঠিক আছে, এনসিপি বয়কট।
এখন এই এনসিপির বয়কট করার পরে এনসিপির ওখানকার যে প্রার্থী তাই বলছে জামাত বিশ্বাসঘাতকতা করতেছে। হ্যাঁ ভাইজান, আপনারা এতদিন পরে বুঝতে পারলেন যে জামাত বিশ্বাসঘাতকতা করবে। ঠিক আছে, এই যে অপরদিকে বিএনপি দেখছেন, বিএনপির কথা যারা শোনে নাই তাদেরকে কিন্তু তারেক রহমান দল থেকে বহিষ্কার করে দিছে। এমনকি এই রুমিন ফারানাকেও বহিষ্কার করে দিচ্ছে। কথা শুনবেন না, বহিষ্কার করে দিবে। জামাত সেটা করে নাই, এখন পর্যন্ত করে নাই, আর এটা ভবিষ্যতে করবে বলে মনে হয় না। কারণ এনসিপির উপরে তারা প্রতিশোধ নেওয়া শুরু করছে। কেন প্রতিশোধ নিচ্ছে সেটাও করছি। ঠিক আছে, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য শোনেন, ছোট্ট করে শোনেন। জামাত ইসলামী কাছে আহ্বান করবো অনলাইন বাদ দেন আপনারা অনলাইন বাদ দেন, অনলাইন বাদ দিয়ে অন্তর কি আছে একটু খুলে বলেন। দেখছেন, এটা জোট করার আগে যখন বিএনপি কইছিল যে তোমরা চাইলে আমাকে সাথে জোট করতে পারবেন, ঠিক আছে, বিএনপি তাদেরকে জোটে নেয় নাই, ভালো হয়েছে, তখন কিন্তু এই কথাগুলো কইছিল জামাতের বিরুদ্ধে। এখন সেই জামাত তাদের কাছে সাধু হইয়া গেছে, দাদুর কাছে পয়সা পড়ছে হচ্ছে আঙ্কেরে এই এনসিপি, বসে এখন কান্নাকাটি করতেছে, কান্নাকাটি। ঠিক আছে, শুধু চট্টগ্রাম 8 আসনে যেটা হয়েছে তা না, মেলাগুলো আসনে এরকম হয়েছে। আবার অন্যান্য যেগুলো প্রার্থী দিছে একটা দুইটা করে যারা দলের ভিতরে আছে তাদের সাথেও চলতেছে এই অবস্থা। কিন্তু এগুলো ছড়াচ্ছে না। কেন ছড়াচ্ছে না সেটা আমি মেলাবার করছি। এই সোশ্যাল মিডিয়ায় জামাতের বট বাহিনী আছে। ঠিক আছে, এই বট বাহিনী শুধু তাদের ভালো কথাগুলো ব্যাপকভাবে ছড়ায় দেয়, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, কিন্তু ভিতরে ভিতরে যে এরকম জ্ঞানজাম চলতেছে এগুলো কিন্তু তারা শেয়ার করতেছে না। ঠিক আছে, আসল কথা কিন্তু আমি ফাঁস করে দিব, আর আপনাদের সেগুলো কিন্তু ছড়াই দেওয়া লাগবে। বুঝতে পারছেন? এখন এনসিপি কি করবে? এনসিপি এখন এই যে জামাতের শীর্ষ নেতাদের দিকে আঙ্গুল তুলছে যে আপনারা আমাকে ডেকে নিয়ে এসে আপনাদের সাথে জোট করাইয়া এগুলো কি শুরু করছেন? আপনাদের সাথে যে শর্ত ছিল যে আমরা যেগুলো প্রার্থী দেবো সেগুলাতে আপনার নেতাকর্মীরা আমাদেরকে সহযোগিতা করবে, জামাতের শীর্ষ নেতারাও কইছিল যে আমাদের শরিক দলের প্রার্থী যেখানে থাকবে সেখানে আমাকে প্রার্থী থাকবে না, আমাদের নেতাকর্মী তাকে সহযোগিতা করবে। সহযোগিতা মানে হচ্ছে এনসিপি বয়কট। ঠিক আছে, এখন জামাতকে বিশ্বাসঘাতক বলতেছে এনসিপি, এটা চলতে থাকবে। আর এই বিশ্বাসঘাতকতার একবারে শেষ নাটক দেখবেন 12 ফেব্রুয়ারি এই জাতীয় সংসদ নির্বাচনে। এরপরে এনসিপি নামের কোন একটা দল আসিল বলে মনে পড়বে না, কারণ সব জায়গা থেকে বিএনপি জয় জয় কার দেখতেছেন। তারেক রহমান যেখানে যাচ্ছে সেখানে মানুষের ঢল নেমে আসতেছে। ঠিক আছে, আর 2-4টা ওই যে বক্তব্যের শেষে বা শুরুতে স্টেজের সামনে যে লোকজন আসতেছে সেই ভিডিওগুলো জামাত শিবিরের বট বাহিনী ছড়াই দিচ্ছে আর করছে যে বিএনপির সমাবেশে নাকি লোকই আসতেছে না। কিন্তু এই যে মেইন স্ট্রিম গণমাধ্যম যেগুলো আছে, বিভিন্ন টেলিভিশন আছে, তারা কিন্তু সত্য কথা তুলে ধরতেছে, আর সেগুলো শেয়ারও খুব একটা হচ্ছে না, লাইক কমেন্টও হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা বলতেছি সোশ্যাল মিডিয়ায় জামাতের বট বাহিনী বেশি, বিএনপির নেতাকর্মীদের অ্যাক্টিভিটি কম, আমরা খুব একটা প্রচার করে বেড়াচ্ছি না, সেই জন্য সেগুলো প্রচারও হচ্ছে না। তাই আমাকে উচিত সেগুলো একটু প্রসার করে দেওয়া। ঠিক আছে, তো এখন এনসিপি কি করবে? চরমনাই তো আগে চলে গেছে, তাই না? চরমনাই কইছিল জামাত কি জানো আর কি, যা কথা আমি বললাম না, নিজের মুখ দিয়ে বলা যাবি না, কিন্তু আপনারা বুঝে নিয়েন, শুনে নিয়েন। এনসিপি এখন সেই চিন্তা ভাবনার মধ্যে আছে, যে কোনো সময় এই জোট ভেঙে খান খান হবার পারে। বিশেষ করে এনসিপি থাকবে বলে মনে হয় না। ঠিক আছে, তো এনসিপির জন্য যখন বিএনপির দরজা খোলা ছিল সেই দরজা এনসিপি ঢোকে নাই, তিনি ঢুকছেন জামাতের কলা কৌশলের ভিতরে, যা চাইছে তাই দিছে জামাত। কারণ হচ্ছে কি, ঠিক ম্যাটটা দিবে নির্বাচনে, এই জন্য জামাতের কাছে যা চাইছে এনসিপি তাই দিছে। এখন এনসিপি বয়কট, জামাত বিশ্বাসঘাতক, দুইজনেই লেগে গেছে, আরো লাগবে। ঠিক আছে, তো কলিজার ভাই বোনেরা ভিডিওটা একটু ছড়াই দিয়ে লাইক কমেন্ট করেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে গিয়ে ভিডিওটা ব্যাপক ছড়াই দিবেন, কারণ এটা ছড়াই দেওয়া দরকার। অন্যান্য জোটে যারা আছে তাদের কথাও ফাঁস করে দিব। ঠিক আছে, কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নাম শুধু বলেনি, কিন্তু পরিষ্কার জামাত ইসলামকে লক্ষ্য করি এই কথা বলছে। এবং ফাইনালি ইসলামী আন্দোলন তারা এককভাবে নির্বাচন করছে, প্রায় 260, 65 বা 70টা আসনে তারা নির্বাচন করছে। এটা জামাতের জন্য একটা সবচেয়ে বড় ধাক্কা। ইসলামী আন্দোলনের একটা লক্ষ্য ছিল সব ইসলামী ভোট এক বাক্সে আনার একটা নীতি ছিল এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা। জামাত ইসলাম দুই কুল রক্ষা করতে গেছে, ইসলামিক দলগুলোকে আনতে গেছে এবং গণতান্ত্রিক দলগুলোকে আনতে গেছে, এবং তারা বিদেশিদের সাথে যে মিটিং টিটিং করে বলছে যে না, তারা নামটা ইসলামী আন্দোলন জামাত ইসলাম হতে পারে, কিন্তু তারা ক্ষমতায় যে গণতান্ত্রিক রাষ্ট্র কনসেপ্টটাই বাস্তবায়ন করবে। দফায় দফায় কিন্তু এই বিষয়গুলো বুঝতে চেয়েছে এবং জামাত ইসলামের পক্ষ থেকে সেভাবেই বলা হয়েছে। এই যে বলা হয়েছে এটা ইসলামী আন্দোলন জানে না, অথবা ইসলামী আন্দোলনকে উপেক্ষা করা হয়েছে। জাতীয় সরকারের কথা বলেছেন জামাত ইসলামের আমির তারেক রহমানের সঙ্গে বৈঠক করে, সেটাও ইসলামী আন্দোলন জানে না। ইসলামী আন্দোলন জানে না
যে তাদের জোটে এনসিপি এবং এলডিপি, কর্নেল অলির এলডিপি, তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। এগুলো হলো তাদেরকে উপেক্ষা করা হয়েছে বলে তারা অভিযোগ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে শরিয়া আইন বাস্তবায়ন হবে না, তাহলে ইসলামী আন্দোলন কেন থাকবে? আরো গুরুত্বপূর্ণ হলো যে আসন, যে তারা 100টা আসন সেখান থেকে কমতে 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 তারা 70-75টা চেয়েছিল, আরো কমে যায় শেষ পর্যন্ত 50টা আরো কম রেখে তারা প্রার্থিতা ঘোষণা করে। দারুণভাবে ক্ষুব্ধ হয়েছে এবং তারা আলাদাভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে লেবার পার্টি যুক্ত হচ্ছে ইরানি, কি মুস্তফা জামান ইরানি কি নাম, ওনার নেতৃত্বাধীন যে লেবার পার্টি, যেটা 12 দলীয় জোটের ছিল, সেই জোটটাও কিন্তু তছনছ হয়ে গেছে। সেই এলডিপির একটা অংশ সাদ্দাত হোসেন সেলিমের নেতৃত্বে বিএনপিতে একীভূত হয়েছে এবং সাদ্দাত হোসেন সেলিম লক্ষ্মীপুর থেকে নির্বাচন করছেন ধানের শীষ প্রতীক নিয়ে। তারপরে কাজী জাফরের দল বা অন্যান্য দল সবাই কিন্তু একীভূত হয়ে গেছে এবং 12 দলীয় জোটের অন্তত আর সম্ভবত অস্তিত্ব নেই। লেবার পার্টি সে শিফট করে চলে আসতেছে ওই ইসলামী আন্দোলনের জায়গায়, তার মানে আবার 10 দলীয় জোট হয়ে যাবে। 11 দল, প্রথমে ছিল 11, সেখান থেকে 10। এই হচ্ছে অবস্থা। ইসলামী আন্দোলন লম্বা সময়ের মিত্র ছিল, চলে এসছে গেল এইদিকে। অন্যদিকে বিএনপি জোট না করে একদিক দিয়ে ভালো করেছে, কিন্তু তাদের যে সমঝোতা, সেই সমঝোতাও কিন্তু থাকলো না। সেই সমঝোতায় প্রথমে এলডিপি বেড়ে গেছে, তারপরে আসম আব্দুর রব, তারপরে সর্বশেষ নাগরিক ঐক্য মামদুর রহমান। এখানেও কিন্তু টানাপোড়েন হয়েছে, তবে যেহেতু জোট করেনি সুতরাং ওইভাবে গায়ে লাগে নাই বিএনপির গায়ে, কিন্তু জামাত ইসলামের গায়ে কিন্তু সরাসরি লাগছে। এবং এখন দেখেন তারা কি বলছে, যে বন্ধুর সাথে যারা বিশ্বাসঘাতকতা করে তারা দেশের জন্য কি করবে, এই কথা কিন্তু তারা বলছে নির্বাচনের মাঠে। এখন এইসব বক্তব্য কিন্তু যথেষ্ট সাড়া ফেলছে দর্শক। জামাত, শিবির, এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারি কি জিনিস বিএনপি অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। বিএনপি সুর নরম হয়ে এসেছে, বিএনপি পিছু হটতে বাধ্য হচ্ছে, বিএনপি ভয় থরথর করে কাঁপছে। জামাত শিবির কি পারে তারা দেখিয়ে দিচ্ছে। বিএনপি এখন তাদের ফ্যামিলি কার্ড লুকিয়ে রেখেছে, এখন আর ফ্যামিলি কার্ডের কথা তেমন বলে না, এখন আর পকেটে নিয়ে ঘুরে না, এখন ঘুরিয়ে বলে যে ফ্যামিলি কার্ড না না, টাকা পাবো কোথায়, অর্থনৈতিকভাবে আপনারা ধরিয়ে দিয়েছেন। না, বিষয়টা এরকম না, এমনিতে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, এগুলো আমরা একত্র করবো, একটু বাড়িয়ে দিব। আগে যেরকম চাপা মারতো এখন আর মারে না। দর্শক, সন্ত্রাসী হুমকি টুমকি যা দিত ওটাও ঠান্ডা হয়ে গেছে। জামাত, শিবির, এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহরা অফেন্সিভ খেলেছে, ইয়র্কার মেরে বিএনপিকে ডিফেন্সিভ বানিয়ে দিয়েছে। যারা এখন সুর নরম করেছে, পিছু হটার আলামত। এখন বলছে যে আমরা পাতানো নির্বাচনের সংখ্যা দেখছি, কারচুপি হতে পারে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে, এটা স্থায়ী কমিটি বলছে। এর মানে পরাজয় স্পষ্ট বুঝে গেছে তারা। তো দর্শক, না আপনারা ভালো সংখ্যক সিট পাবেন, ফার্স্ট হতে পারবেন না, কিন্তু সিট পাবেন, আপনারা সেকেন্ড হবেন, এত টেনশনের কিছু নেই। তবে ওই যে বৃদ্ধ যারা, এদের রাজনীতি শেষ। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আপনাদের জমানা শেষ। ইশরাক, শহীদুদ্দিন চৌধুরী, এনি ওই জমানা রাজনীতি করবে, আপনারা শেষ। তো দর্শক, এই জায়গায় দেখেন, আমি নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বক্তব্য বিশ্লেষণ করবো। খেয়ালে আপনার হাফ প্যান্ট খুলে যাবে, হাঙ্কি পাঙ্কি করবেন না। মির্জা আব্বাসকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন 2 দিন পর তো গুলিস্তানের মোড়ে বসে থাকবেন, তারপরে বলবেন যে আমার আমসালা সব গেল। নাসিরউদ্দিন পাটোয়ারিকে খেপাবেন না, হাফ প্যান্ট খুলে যাবে। এই কথাটার ওয়েট বুঝেন? এই কথাটা অত্যন্ত ভারী কথা। এই কথার তাৎপর্য বাংলাদেশের রাজনীতিতে গভীর। আর এই তরুণদের খেপালে, এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের খেপালে কি হয়, এটা তো আমরা দেখেছি। হাসিনার কি করেছে, বিএনপি কি প্রত্যাশা করেছিল একটু চিন্তা করেন। বিএনপি তারা ক্ষমতা আসতে চেয়েছে, তারা আওয়ামী লীগের পতন চেয়েছে, কিন্তু পতন চায়নি, আওয়ামী লীগের ক্ষমতার পরিবর্তন চেয়েছে। বিএনপির কোনো দিন, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং এর প্রমাণ দিতে পারবো, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ছাড়া অন্য কোনো উপায়ে হাসিনার পতন হোক, এটা বিএনপি কোনোদিন 1 সেকেন্ডের জন্য চায়নি। চেয়েছে 3 আগস্টের পর। তার আগে বিএনপির সমস্ত রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল একটা সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সেকেন্ড হোক, বিএনপি জামাত ফার্স্ট হোক। এর বাইরে বিএনপির কোনো রাজনীতি ছিল না। আওয়ামী লীগ এভাবে পালিয়ে যাক, গণভবন দখল করি, হাসিনা বা পুরো আওয়ামী লীগ পালাক, এটা কখনো বিএনপি চায়নি। কিন্তু এটা কি আমরা কল্পনা করেছি? না, করিনি। আমরা কি ভেবেছিলাম? সর্বোচ্চ, যেমন আমি নিজেই অবশ্য একটা পর্যায়ে জানতে পারি যে শিবিরের ছেলেরা গণভবন দখল করার প্ল্যান করেছে, আর শিবিরকে আমি বিশ্বাস করি যে শিবির যা বলে তা করে, শিবির যে পরিকল্পনা করে সেটা করে চুলের মতো। কিন্তু তার আগে আমরা ভাবতে এরকম যে হাসিনার পতন হবে, হাসিনা পদত্যাগ করেন, পদত্যাগ করে নির্বাচন দেন, পদত্যাগ করে জাতীয় সরকার গঠন করেন, সেনাবাহিনীকে ক্ষমতা দেন, আমরা এইগুলো বলতাম। তাহলে বিষয়টা কি দাঁড়াতো আমাদের, যে অথবা এই প্রত্যাশাও ছিল যে প্রধানমন্ত্রী হাসিনাই থাকুক, কিন্তু বিএনপি জামাত সবাইকে নিয়ে একটা সমাধান করেন।
এ ধরনের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি আমাদের ছিল। আর সর্বোচ্চ প্রত্যাশা ছিল হাসিনা পদত্যাগ করে মোহাম্মদপুর বা ওই যে গণভবন যেখানে থাকতো ওখান থেকে তিনি ধানমন্ডির সুধা সদনে আসবেন, ওখানে বসে রাজনীতি করবেন, তারপর নির্বাচনে আবার হাসিনা বিজয়ী হলে হতে পারে। হাসিনারও এরকম প্ল্যান ছিল যে আমি ক্ষমতা ছেড়ে দিই। যে হাসিনা একটা প্ল্যান ছিল, আমি বলি আপনাদেরকে, হাসিনা ক্ষমতা ছাড়ার প্ল্যান করেছিল একটা পর্যায়ে, যে আমি ক্ষমতা ছেড়ে দিব, ক্ষমতা ছাড়ার পরে নির্বাচন দিব। সে নির্বাচনে ক্ষমতায় অনিবার্যভাবে বিএনপি আসবে, বিএনপি জামাত আসবে। হাসিনা থাকলে তো বিএনপি জামাত জোট থাকতো। বিএনপি জামাত জোট আসলে আমি এমন অবস্থা করে রেখেছি 1.5 বছরের মধ্যে বিএনপির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হবে, তারপর আবার আমি ক্ষমতা আসবে, এসে আবার ফেসিবাদ কায়েম করবো, তারপর 2041। 1.5 বছর একটু দূরে থাকে, সুধা সদনে থাকে গণভবন থেকে, এরকম একটা প্ল্যান হাসিনা ছিল। কিন্তু এই হাসিনা নাসিরউদ্দিন পাটোয়ারিদের খেপিয়েছে, সাদিক ক্যাম্প সিবগাতুল্লাহদের খেপিয়েছে, হাসনাত আব্দুল্লাহ শারজিজদের খেপিয়েছে, আসিফ মাহমুদ নাহিদদের খেপিয়েছে। হাসিনার কি অবস্থা হয়েছে দেখেন, দুপুরে রান্না করা কোরমা পোলাও খেয়ে যেতে পারেনি, জামা কাপড় ঠিক মতো নিয়ে যেতে পারেনি, কিভাবে পালাতে হয়েছে হাসিনাকে। অতএব দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারিদের খেপালে কি হয়, এই যে বয়ান করলাম। তো এখন মির্জা আব্বাস, বিএনপি এরা যদি এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের খেপায়, তারা বুঝবে এই যে কথাটা, এতেই তো মির্জা আব্বাসের হাত পা কাঁপাকাঁপি। আমি খেয়াল করি নাসিরউদ্দিন পাটোয়ারি যখন একটু জেগে উঠেন, নড়াচড়া দেন, তারপরে মির্জা আব্বাসের বক্তব্য আমি খুঁজে শুনি যে কেমন, দেখি যে তার মলিন মুখ। মানে মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারি ভয়ে থরথর করে গেল, আরে হাসিনা কেঁপেছে, ভারত কাঁপে এখনো, আর তুমি কিসের কি মির্জা আব্বাস? মির্জা আব্বাসকে গোনার টাইম আছে নাকি নাসিরউদ্দিন পাটোয়ারিদের? তো দর্শক, মির্জা আব্বাসকে জিজ্ঞেস করা হয় যে আপনার প্রতিশ্রুতি কি ঢাকা 8বাসীর জন্য? বলে যে কোনো প্রতিশ্রুতি নাই, এবং কথা আটকে যায়, তোতলায়। মির্জা আব্বাস এখন তোতলা হয়ে গেছে অনেকটা, কারণ ভয়ে কথা বলতে পারছেন না, হতাশায় আতঙ্কে কথা বলতে পারছেন না যে কেমন অবস্থা হবে, কি ধরাটা খাবো। মির্জা আব্বাসের, মির্জা ফখরুলদের মনে কামড় দিয়েছে যে এবার পরাজিত হওয়া লাগবে। আর জামাত খেলাটা কোন জায়গায় খেলেছে দেখেন, ঢাকায় তরুণদেরকে নমিনেশন দিয়ে দিয়েছে, মির্জা আব্বাসের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে দিয়েছে, এবার খেলা হোক। মজা না? ঢাকা 8 আসনে 10 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আমাকে খেপালে আপনার হাফ প্যান্ট খুলে যাবে। এই কথার ওয়েট অনেক, এবং এই কথায় পুরো বিএনপি ভয় পেয়েছে বলে মনে করি। এবং এটা যে এনসিপি পারে এটা বিএনপিও জানে। আর জামাত শিবির আপনার ফ্যামিলি কার্ড খেয়ে দিয়েছে, দেখেছেন না? জামাত শিবির কিভাবে পুরো পরিস্থিতি ধীরে ধীরে তাদের অনুকূলে এনেছে, সমস্ত ছাত্র সংসদ নির্বাচনে জিতেছে, নির্বাচন হচ্ছে, অনেক ষড়যন্ত্র করেছেন আপনারা, কিন্তু কিছুই করতে পারেননি। কারণ আমরা শেখ হাসিনা হাফ প্যান্ট খুলে দিয়েছিলাম, তাকে হাফ প্যান্ট খুলে দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সাথে কোনো হাঙ্কি বাঙ্কি করবেন না, করতে চাইলে অন্য কোথাও গিয়ে করেন, আমার সাথে যদি হাঙ্কি বাঙ্কি করার চেষ্টা করেন সমুচিত জবাব দেবো, কারণ আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি অসাধারণ একজন সাহসী বীর পুরুষ। সালাউদ্দিনকে শিলং সালাউদ্দিন বলার সাহসী নাসিরউদ্দিন পাটোয়ারি করেছেন, এবং গডফাদার হিসেবে আখ্যায়িত করার সাহস নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন। হকের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি এক বলিষ্ঠ কণ্ঠস্বর। অতএব এই নাসিরউদ্দিন পাটোয়ারি আবার কখনো শিবির, কখনো জামাত, কখনো হাসনাত, পুরো বিএনপির সুর নরম করে দিয়েছেন। উল্টো পাল্টা যদি করতে যাই বিপদে পড়বো, ভোট চুরি করবো, হাসনাতরা ভোট চুরি পিছন থেকে ঢুকিয়ে দিবে, সম্ভব নয়। সরকারটা তো বিএনপি না, সরকারটা তো ইউনূস সরকার। দর্শক, বিএনপি ভয় কাঁপছে। যখন এই শত্রুতাটা জমে উঠেছে, তখন বাংলাদেশের গণমাধ্যম দেশ রূপান্তর তারা একটা চমকপ্রদ খবর সামনে এনেছে। সেই খবরে তারা বলতে চাইছে যে বিভিন্ন দল আওয়ামী লীগের ভোটারদের কিভাবে কাছে টানা যায়, আওয়ামী লীগের ভোট ব্যাংক কিভাবে নিজেদের বাক্সে পড়া যায়, সেই ভাবনা এবং সেই কৌশলে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে তারা বিএনপি এবং জামাতের কথা বলছে যে বিএনপি এবং জামাত দুই দলই আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বিএনপি এবং জামাত যখন আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে, ঠিক তখন আমরা গতকালকে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, যে সংগঠন নিষিদ্ধ, সেই ছাত্রলীগের এক নেতা যে সাদ্দাম, সেই সাদ্দামের যে অমানবিক ঘটনা, তার স্ত্রী পুত্রের মৃত্যু এবং 11 মাস জেল গেটে 3 মিনিটের জন্য তার দেখা, এবং তাকে কেন্দ্র করে যা কিছু হলো, অমানবিক যা কিছু হলো, সরকার তাকে প্যারোলে মুক্তি
মুক্তি দিল না, সরকার বিবৃতি দিল যে প্যারোলে মুক্তি চাওয়াই হয়নি, অথচ বাগেরহাটের ডিসি স্বীকার করলেন যে এরকম একটা আবেদন তার কাছে গিয়েছে এবং তিনি জেল কর্তৃপক্ষকে বলেছেন, তখন কিন্তু এই ভোট নিজেদের বাক্সে নিতে চাওয়া এই দুই দল বিএনপি কিংবা জামাত তাদের শীর্ষ পর্যায়ের কিংবা কোনো গুরুত্বপূর্ণ পর্যায়ের কোনো নেতার এই ব্যাপারে একটা বক্তব্য, একটা বিবৃতি আমরা শুনিনি। তাহলে কি ব্যাপারটা এরকম আমরা দেখব যে ভোট যে কোনো মূল্যে চাই, অন্য সব জলাঞ্জলি যাক, বাংলাদেশে মানবাধিকার একেবারে তলানিতে চলে যাক, থাকুক না থাকুক কিচ্ছু যায় আসে না, কৌশলে চলে বলে কৌশলে কিভাবে 12ই ফেব্রুয়ারিতে নিজেদের বাক্সে ভোটটা নিতে হবে সেই কৌশলটাই মুখ্য, অন্য সব কিছু গৌণ বাংলাদেশের রাজনীতিতে। সেটাই কি বলছে দেশ রূপান্তর, কিভাবে কোন কৌশলে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের বাক্সে ভরানোর চেষ্টা করছে দলগুলো, চলুন একটু জেনে দেখার চেষ্টা করি এবং এটাও বোঝার চেষ্টা করব যে আওয়ামী লীগের ভোট কোন বাক্সে শেষ পর্যন্ত যাচ্ছে এবং শেষ হাসি কারা হাসছে। থাকবেন ভোটের মাঠে আওয়ামী লীগের ভোট নিজেদের করায়ত্ত নেওয়ার জন্য বিএনপি যেমন রয়েছে, জাতীয় পার্টি রয়েছে, জামাতও উঠে পড়ে লেগেছে, কিন্তু জাতীয় পার্টির কৌশলটা একটু ভিন্ন, বিএনপি এবং জামাতের কৌশলটা প্রকাশ্যেই দেখা যাচ্ছে। বিএনপি জামাতের বিভিন্ন নেতার বক্তব্যে এগুলো উঠে আসছে, সেই রেফারেন্সগুলো দিয়েই দেশ রূপান্তর এই নিউজটা তৈরি করেছে। তারা শিরোনামে বলছে আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি। আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি এই ব্যাপারে তারা বলছে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিজয় নিশ্চিত করা ভোটকে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক করে তোলার সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে এ সময়ে আওয়ামী লীগের ভোটারদের কদর বেড়েছে বিএনপি এবং জামাতে। জাতীয় পার্টি সহ নির্বাচনে অংশ নেওয়া অন্য সব দলগুলোর কাছেও কদর রয়েছে। বিএনপি জামাত সহ নির্বাচনী লড়াইয়ে নামার সব দলই আওয়ামী লীগের ভোট টানতে উঠে পড়ে লেগেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা আওয়ামী লীগের ভোট টানতে যেসব আশ্বাস দিয়ে যাচ্ছেন সেটিকে ভালো চোখে দেখছেন না। বিএনপি জামাতের এই কৌশলকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নিরেট আদর্শহীন রাজনীতি হিসেবে চিহ্নিত করছেন অনেক বিশ্লেষক। এই প্রসঙ্গে দেশ রূপান্তরকে বিশ্লেষকরা বলছেন, ক্ষমতায় যাওয়ার রাজনীতি ও বুর্জোয়া রাজনীতিতে এটাই স্বাভাবিক। নিরেট আদর্শবাদী রাজনৈতিক দল ও রাজনীতি থাকলে আওয়ামী লীগের ভোট পেতে এভাবে উঠে পড়ে লাগতো না। খুবই পরিষ্কার কথা, যে আওয়ামী লীগকে আপনি ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিচ্ছেন, যে আওয়ামী লীগকে প্রতি মুহূর্তে আপনি গালাগালি করছেন, সেই আওয়ামী লীগের ভোট পেতে আপনি উঠে পড়ে লাগছেন, ছলা কলা করছেন, ছলে বলে কলে কৌশলে আওয়ামী লীগের ভোট নিয়ে ভোটের পরের দিনই আবার ভিন্ন রূপটা দেখাবেন, এটাও নিশ্চিত। তখন ব্যাপারটাকে তো সুস্থ রাজনীতি কিংবা শুভ রাজনীতির ইঙ্গিত হিসেবে বিশ্লেষকরা দেখবেন না, এটাই স্বাভাবিক। সুশাসনের জন্য নাগরিক সম্পাদক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, এটাই ভোটের প্রতিযোগিতা, ভোটের কৌশল। তবে বিএনপি জামাত যা করছে তা বাড়াবাড়ি পর্যায়ে, যেভাবে আশ্বাস দিচ্ছে এগুলো উৎকোচ দেওয়ার সমতুল্য, প্ররোচনা, আচরণবিধি লঙ্ঘনের সামিল, অর্থাৎ অনেকটা ঘুষ দেওয়ার মতো, ঘুষ দিতে চাইছে এরকমের মতো। শনিবার ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে শুধু দুটো মার্কা, নৌকা আর ধানের শীষ। নৌকা এখন আমাদের কাছে নেই, তাহলে ভোট দেবেন ধানের শীষে। নতুন যে মার্কা দাঁড়িপাল্লা এসেছে তা স্বাধীনতা বিরোধী দল। মির্জা ফখরুলকে আরো অনেক কথা বলতে শোনা গেছে। মির্জা ফখরুল তার আগের দিন বলেছেন যে হাসিনা আপা আপনাদেরকে রেখে গেছে, আপনাদেরকে যাদেরকে রেখে গেছে তাদেরকে আমরা দেখে শুনে রাখবো। ফ্যাসিস্ট হাসিনা থেকে হয়ে গেল হাসিনা আপা, এই বক্তব্যও আমরা শুনেছি। এর আগের দিন শুক্রবার নির্বাচনী প্রচারণায় একই জায়গায় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের বিনা অপরাধীদের সঙ্গে তিনি ও তার দল থাকবে। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জামাত নেতারাও আওয়ামী লীগের ভোট টানতে নানা রকমের আশ্বাস দিচ্ছে। জামাতের পক্ষ থেকে কাজ করা হচ্ছে, একই কাজ করা হচ্ছে। দলটি আওয়ামী লীগ নেতাদের দলে ভিড়িয়ে তাদের মাধ্যমে নৌকার ভোট টানার চেষ্টা করছে। এমন কথাও বলছে যে আওয়ামী লীগ যারা আমাদের দলে আসবে, আমাদের দিকে ভোট দিবে, তাদের নিরাপত্তা, তাদের দেখে রাখার দায়িত্ব আমাদের, প্রকাশ্যেই বলছে তারা। জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী সমাবেশে বক্তৃতা দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের ওই নেতার নাম সালাউদ্দিন আহমেদ মজুমদার। তিনি কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি নৌকা প্রতীকে নির্বাচন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। 5 আগস্টের পর তাকে অপসারণ করা হয়। তিনি এখন জামাতের জনসভায় গিয়ে ভোট চাচ্ছেন জামাতের পক্ষে। কোন কারণে চাচ্ছেন এটা খুব স্বাভাবিকভাবে বোঝাই যায়। ভোট ঘিরে আওয়ামী লীগের ভোট টানতে বিএনপি জামাতের যে লড়াই শুরু হয়েছে
তার পেছনে আরো কিছু কারণ রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখার ফলে নির্বাচন নিয়ে দেশ বিদেশে এক ধরনের সমালোচনা ও চাপ দেখা দিয়েছে। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে নির্বাচনের আগেই প্রশ্ন তোলার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা ভোট বর্জন করলে ভোটার উপস্থিতি হতাশাজনক হবে, তাতে নির্বাচন নিয়ে বিদেশিদের সমালোচনা শুনতে হবে, দুর্বল হয়ে উঠবে ত্রয়োদশ জাতীয় সংসদ। 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে সামনে উঠে আসা এসব ইস্যু ছাই চাপা দিতে আওয়ামী বিরোধী সব পক্ষই এই কৌশল গ্রহণ করেছে। দলটির ভোট টানতে নানা রকমের আশ্বাস দিচ্ছে, এরকম মতামত অনেকে দিচ্ছেন। অর্থাৎ আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে ভোট কাস্টিং 40%-এর নিচে হতে পারে, এরকম ভাবনা কিন্তু রয়েছে। কারণ আওয়ামী লীগের যদি 30% ভোট থাকে, আপনার যদি আওয়ামী লীগ সহ অংশগ্রহণ করলে 70% ভোট কাস্টিং এর সম্ভাবনা থাকে, তাহলে 30% বাদ দিলে এমনি 40% হয়। আর আওয়ামী লীগ সহ 14 দল সহ অনেক দলই না থাকার কারণে অনেক নিরপেক্ষ ভোটার তারা ভোট কেন্দ্রে যাওয়ার উৎসাহ পাবেন না এবং ভোটে একটা অরাজকতার আশঙ্কা থেকে তারা ভোট কেন্দ্রে যাবেন না। সেই ক্ষেত্রে ভোট কাস্টিং আরো অনেক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বিএনপি জামাত আওয়ামী লীগের ভোট পেতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখলেও জাতীয় পার্টি এই লড়াইয়ে কিছুটা পিছিয়ে। জাতীয় পার্টির থিওরি হচ্ছে যে এত কিছুর পরে আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিতে যাবে না, এটাই বাস্তবতা। আর যদি তারা ভোট কেন্দ্রে যায় তাহলে তারা বিএনপি এবং জামাতকে ভোট দেবে না, তারা ভোট দিলে লাঙ্গল মার্কাতেই দেবে, জাতীয় পার্টিকেই দেবে। সুতরাং তাদের প্রকাশ্যে আওয়ামী লীগের ভোট চেয়ে বেড়ানো কিংবা তাদেরকে নিয়ে নতুন কোনো পরিকল্পনার কোনো দরকার নেই। জাতীয় পার্টি নিশ্চিত আছে যে আওয়ামী লীগ যদি ভোট দিতে যায় তাহলে তাদের পেছনে ছোটা লাগবে না, তারা এমনিতেই লাঙ্গলে ভোট দেবে, তারা কখনোই বিএনপি জামাতকে ভোট দেবে না। জাতীয় পার্টি জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ দল হিসেবে এখনো নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে, কিন্তু তাদের সমর্থকদের ভোট দিতে দেবেন না, নাগরিকত্বের অধিকার দেবেন না, এটি কখনো একটি দেশে চলতে পারে না। কাদের বলা হচ্ছে আওয়ামী লীগ আমাদের ভোট দিলে ঠিক আছে, কিন্তু জাতীয় পার্টিকে দেয়া যাবে না। মানে অনেকেই তো বলছেন যে আওয়ামী লীগ যদি আমাকে ভোট দেয় তাহলে সব ঠিক আছে, আর জাতীয় পার্টিকে দিলে তাহলে ফ্যাসিস্ট। এই ব্যাপারে তিনি বলছেন জামাত বিএনপি এনসিপি সবাই আওয়ামী লীগের ভোট চাইছে, তাদের কোনো অপরাধ নেই, কিন্তু জাতীয় পার্টি চাইলে দোষর হয়ে যাচ্ছে, এটা জিএম কাদের বলছেন। এদিকে বিএনপি ভিন্ন একটি কৌশলে আওয়ামী লীগের ভোট পাওয়া এবং ভোটারদের কেন্দ্রে আসার অনুরোধ করছে। কৌশলটা কি? খুবই ইম্পর্টেন্ট কৌশল এটা। সেটা হচ্ছে সেই কৌশলের পুরো ভাগে গণভোটের ব্যাপার রয়েছে। গণভোটে হ্যাঁ পরাজিত করতে পারলে আওয়ামী লীগের ভোটার যত বেশি আসবে তত সম্ভাবনা দেখা দেবে না ভোট জেতার। এবং আওয়ামী লীগ যেহেতু এই জুলাই সনদ টনদ এগুলোর বিরুদ্ধে, সেহেতু আওয়ামী লীগের ভোটারদের এটা বোঝাবে তারা যে আপনারা না আসলে যদি হ্যাঁ ভোট জিতে যায় তাহলে তো আপনাদের আরো বিপদ বেড়ে যাবে, আপনারা আসেন, না ভোট দেন, না ভোট জিতুক, তাহলে আপনাদের বিপদ কমে যাবে। এই কৌশল নিচ্ছে বিএনপি, এরকম দাবি করছে দেশ রূপান্তর। যদিও এরকম কোনো উদাহরণ এখন পর্যন্ত আমার চোখে পড়েনি, তবে আমার মনে হয় যে হ্যাঁ ভোট না ভোটের ব্যাপারে বিএনপি ভোটের দিন পর্যন্ত নিশ্চুপ থাকবে। আওয়ামী লীগ ব্যাপারে এই কৌশলটা সত্য হতেও পারে যে আওয়ামী লীগকে বোঝানো যে আপনারা আসেন, ভোট কেন্দ্রে আসেন, না ভোট দেন এবং মানে আমাদেরকে ভোট দেন, জামাত আসলে তো আপনাদের বিপদ আছে, এরকমটা। আবার বিএনপি শীর্ষ পর্যায়ে মনে করে গণভোটে না যেতে উৎসাহ দেওয়ার ভোটের মানে টানা গেলে, নায়ের পক্ষে ভোট টানা গেলে ধানের শীষের প্রতীকের ভোটও নিশ্চিত হবে। অর্থাৎ তারা আমাদের আহ্বানে এসে যদি না ভোট দেয় তাহলে তারা আমাদের ধানের শীষেই ভোট দেবে। আওয়ামী লীগের ভোট টানতে জামাতের কৌশল হলো 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের উপরে সব থেকে বেশি নিপীড়ন নির্যাতন করেছে বিএনপি। এই কৌশলটা তারা অবলম্বন করছে। এই কৌশলটা অবলম্বন করে তারা আওয়ামী লীগের ভোটারদের বলছে যে দেখেন, গত 17 মাসে যত নিপীড়ন নির্যাতন সব তো বিএনপি আপনাদের করেছে, সুতরাং আবার যদি আপনাদের ভোট দেন, মানে আপনারা যদি তাদেরকে ভোট দেন তাহলে আপনাদের ভিটামাটিতে ঘুঘু চড়াবে তারা। সুতরাং আপনারা আমাদেরকে ভোট দেন, আমরা ক্ষমতায় গেলে এই 17 মাসে যেমন আমরা আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নিইনি, কোনো কিছু করিনি, সেরকম অবস্থা, বরং তার চাইতে ভালো অবস্থা হবে, আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। এই কৌশলে জামাত আগাচ্ছে, এই দাবি করছে দেশ রূপান্তর। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে জামাতের ভোট নেওয়ার যে কৌশল গ্রহণ করে মাঠে নেমেছে সেটি আওয়ামী লীগের একটি অংশের বিশ্বাস হতেও পারে। অর্থাৎ যে কৌশলের কথা বললাম সেটা আওয়ামী লীগের একটা অংশ বিশ্বাস করতেও পারে যে গত 17 মাসে বিএনপির নেতাকর্মীরাই তো আমাদের বেশি নির্যাতন করেছে, সুতরাং দাঁড়িপাল্লায় ভোট দিই, এরকম বিশ্বাস করতেও পারে, বিশ্বাস করে তারা ভোট দিতে পারে। কারণ দলটির অনেকেই মনে করে বিএনপি সত্যি অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এগুলো করেছে। আওয়ামী লীগের তৃণমূলের একটি অংশ ভোট কেন্দ্রে গেলে জামাতের দিকে ঝুঁকে যাওয়ার ইঙ্গিত তাই পাওয়া যাচ্ছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। দেশ রূপান্তর বলতে যাচ্ছে যে আওয়ামী লীগের একটা অংশ জামাতের দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে জামাতের এই কৌশল জানতে পেরেছে বিএনপির শীর্ষ পর্যায়ে, তাই বিএনপি সিরিয়াস হয়ে উঠেছে আওয়ামী লীগের ভোট পেতে। 5 আগস্ট পরবর্তী সময়ে ঘটনাগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টার পাশাপাশি ভোটের মাঠে আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা যত কম পারা যায় তত করতে চাইছে তারা।
অর্থাৎ আওয়ামী লীগের সমালোচনা যত কম করে পারা যায় সেই কৌশল অবলম্বন করেছে। কিন্তু আজকেই দেখলাম একটি গণমাধ্যমে সালাউদ্দিন আহমেদ, বিএনপির অন্যতম শীর্ষ নেতা, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সীমাহীন বিষোদ্গার করছেন, কিন্তু সেটা তো আর এই কৌশলের সঙ্গে মিলছে না। বিএনপি যদি ওই কৌশল অবলম্বন করে, যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় কিছুটা বোঝা যাচ্ছে যে বিএনপি ওই কৌশল নিচ্ছে, কিন্তু আজকে আবার সালাউদ্দিন আহমেদের কথাতে সেই ব্যাপারটা মনে হয়নি আমার কাছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ তিনি বলেছেন, ক্ষমতায় যাওয়া এবং বুর্জোয়া রাজনীতিতে এটাই স্বাভাবিক, এগুলো সুবিধাবাদী রাজনীতি। বিএনপি জামাত চেষ্টা করবে আওয়ামী লীগের ভোট ভাগাভাগি করার, এখানে কোয়ালিটি ম্যাটার করে না, কোয়ান্টিটি ম্যাটার করে। অর্থাৎ কে কত বেশি বাগিয়ে নিতে পারলো। নিরেট আদর্শবাদী দল হলে এভাবে উঠে পড়ে লাগতো না আওয়ামী লীগের ভোট পেতে। এ ধরনের রাজনীতি আদর্শবাদী রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের ক্ষমতা কাঠামো ও রাজনীতি যতদিন থাকবে, সুবিধাবাদী রাজনীতিও ততদিন থাকবে। অর্থাৎ এই যে কৌশল, ভোটে টানার যে কৌশল, সেই কৌশলটা কোনোভাবেই সুকৌশল না, এটা অপকৌশল, এমনটা বলছেন এই বিশ্লেষক। যাই হোক, মোটা দাগে মোদ্দা কথায় বোঝা গেল যে আওয়ামী লীগের ভোটাররা এখন মোটামুটি এক্স ফ্যাক্টর হয়ে গেছে। আওয়ামী লীগের ভোটারদের ভোট যে বাক্সে যারা সব থেকে বেশি টানতে পারবে তারা কিন্তু গেইন করবে, এই সম্ভাবনাটা আছে। সেই ক্ষেত্রে ছলাকলা, ছলে বলে কলে কৌশলে নানা ধরনের নাটক করা, নানা ধরনের সান্ত্বনাসূচক কথাবার্তা বলা, আপাতত 12 তারিখ পর্যন্ত কৌশলে ম্যানেজ করা, এই ব্যাপারগুলো তো নির্বাচনেরই কৌশল। এটাকে খুব একটা নেগেটিভ ভাবে দেখার কিছু নেই। এখন দেখার বিষয় যে এই কৌশলে কিংবা এই অভিনয়ে মুগ্ধ হয়ে আওয়ামী লীগের কত পার্সেন্ট সদস্য সেই ড্রামা কিংবা সেই নাটক কিংবা সেই থিয়েটার দেখতে দর্শক সারিতে উপস্থিত হন। যে কথা দিয়ে শুরু করেছিলাম, যখন দেশ রূপান্তর এরকম একটা খবর তৈরি করছে এবং বিশ্লেষণ করছে, এবং বিশ্লেষণটা ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ হয়েছে, এই বিশ্লেষণ যখন করছে তখন আমরা দেখছি তারা শুধু ভোট পাওয়ার জন্যই মরিয়া। কিন্তু গতকালকে বাগেরহাটের সাদ্দামকে নিয়ে যা হলো, যে অনাচার হলো, যে অমানবিক ঘটনা ঘটলো, সেই ঘটনা নিয়ে এই দুই দলের একটি টু শব্দ পর্যন্ত দেখিনি। এমনকি যারা বৈষম্য সমাজে চায় না, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিলেন যারা, তাদের মুখেও একবার শোনা গেল না যে এই দেশটাকে আমরা